আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। কক্সবাজারে মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত, শহরে হাঁটু পানি, আলাদা স্থানে পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ নিহত 6। মিজানের ওয়াইফ এবং ওর 2টা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে চাপা পড়ছিল। আর ভাই মিজান এবার মত ভাই ইতারা আর ঠানির উদ্ধার করছি। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার। যাত্রাবাড়িতে রামদা নিয়ে হামলাকারী লিটন ও তার 2 সহযোগী র্যাব হেফাজতে। গণঅভ্যুত্থানের বিজয় নিয়ে ষড়যন্ত্র এখনো চলছে বললেন মির্জা ফখরুল। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির দাবি বিএনপি নেতাদের। বর্ষা মৌসুমের পরও রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এ মাসের 12 দিনে অন্তত 20 জনের মৃত্যু, সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা। আরব আমিরাতের কারাগার থেকে বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া বাকি 26 প্রবাসীও ফিরলেন দেশে। নিঃস্ব অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চান সহযোগিতা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মায়ের কোলে ফিরে এসেছি। আমরা চাই আমাদের সহযোগিতা ভাই যারা আছে বন্দী, ওনারাও মায়ের বুকে ফিরুক। কারাবরণ করে নিশ্চয়ই হয়েছি, তাদের জন্য আপনি আশা করি কোনো একটা কিছু করার সুযোগ করে দিবেন। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে বান্দরবানের দুর্গম পাহাড়ে খাদ্য সংকট, অতিবৃষ্টিতে জুমের ফসলের ক্ষতি, ঝুঁকিপূর্ণ ব্যবস্থায় ত্রাণ পৌঁছানোই চ্যালেঞ্জ। একবার খায় বাজকুমড়ায় এটা ছাও 2 কেজি 1 পাওয়া দিছে। মোটামুটি খেতে পারছি, 4 দিন পরে আবার খাইতে পারবো। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। কক্সবাজারে ভারী বর্ষণে আলাদা পাহাড় ধসের ঘটনায় 6 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে আছেন 1 মা ও 2 শিশু সন্তান। জেলার অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, ডুবে রয়েছে প্রধান সড়কগুলো। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকরা। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমের রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। বৃষ্টিতে শহরের অনেক শহর ডুবে গেছে, বন্ধ যান চলাচল। ছুটির দিনে ভ্রমণে যাওয়া অনেক পর্যটক হোটেল মোটেল থেকেই বের হতে পারছেন না। মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ গোটা এলাকা। পাহাড় ধসে মৃত্যুর কোলে ঢলে পড়েন আখিমণি এবং তার 2 মেয়ে লতিফা ও নাইমা। কক্সবাজার সদরের দক্ষিণ ডিক্কুল এলাকার বাসিন্দা মিজানুর পাহাড়ের ঢালে ছোট্ট একটি ঘরে 2 মেয়ে আর স্ত্রী আখিকে নিয়ে বসবাস করতেন তিনি। পাহাড় ধসে পরিবারের সকলকে হারিয়ে দিশেহারা মিজানুর। প্রতিবেশীরা জানায় রাতে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের মধ্যে বিকট শব্দ শুনতে পান তারা। ঘটনাস্থলে গিয়ে দেখেন মিজানুর রহমানের বাড়ির উপর পাহাড়ের একাংশ ধসে পড়েছে। ভাগ্যক্রমে মিজানুর প্রাণে বেঁচে গেলেও মাটি চাপে ঘটনাস্থলেই মারা যায় তার স্ত্রী সন্তানরা। মিজানের ওয়াইফ এবং ওর 2টা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে চাপা পড়ছিল। মিজান একটু ডান পাশে করেছিল, সেজন্য ওর অর্ধেক শরীর মাটির নিচে ছিল, তাই ওনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। মেরে ফেললে গাছ যাইবে ওই বউয়া মেরে নকরিব আবাসনের পরে যায় দূরে রুডি সাইড দিয়ে সাইড টেরাটা পার করছিবে। আজ যাও বলছে এখন চাইলাম যে আর ভাই মিজান এবার মত ভাই ইতারা আর ঠানির উদ্ধার করছি, বাকি 3 দিন পাহাড়ের ভিতর থাকি। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এদিকে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে মৃত্যু হয়েছে 3 জনের। আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা তাদেরকে করব। আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব। রাতভর ভারী বৃষ্টিতে জেলার কয়েক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে যায় রাস্তাঘাট, হোটেল মোটেলে ঢুকেছে বৃষ্টির পানি। এতে দুর্ভোগে পড়েন পর্যটকরা। চলাচলের পাশাপাশি হোটেল থেকে বের হতেও ভোগান্তি পোহাতে হয় অনেককে। রাহিম সরোয়ার, যমুনা নিউজ।
এদিকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বন্দরনগরীতে, বইছে ঝোড়ো হাওয়া। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, এখন আবহাওয়া কেমন, আরও বৃষ্টির পূর্বাভাস কি দেওয়া হয়েছে কিনা, একই সাথে একটু জানাবেন শহরের জলাবদ্ধ পরিস্থিতি সম্পর্কেও। জলাবদ্ধতা পরিস্থিতির কথা বলি, বৃষ্টিটা কিন্তু ক্ষণে ক্ষণে উপর যাচ্ছে, কখনো হালকা কখনো বেশি বৃষ্টি। এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে ছিল এবং দমকা হাওয়া সহ বৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চল যেগুলো সেগুলোতে অলরেডি কিন্তু পানি জমে গেছে, একেবারে পানির নিচে তলিয়ে যাওয়া যেটাকে বলে। আর পাশাপাশি বৃষ্টিপাতের যে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর দিয়েছিল, তারা বলেছিল আজকে সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত ভারী, মাঝারি এবং অতি ভারী বর্ষণ হতে পারে, সেটাই কিন্তু আমরা এখন দেখছি। আর যে ক্ষণে ক্ষণে আবহাওয়ার রূপ বদলাচ্ছে, এটা একটা লঘুচাপের প্রভাবে এমনটা হচ্ছে। সমুদ্র বন্দর চট্টগ্রাম সহ যে সমুদ্র বন্দরগুলো আছে, 3টা সমুদ্র বন্দর, বাকি সবগুলাকেই 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে পাহাড়ি যে সকল এলাকাগুলো আছে সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে এমন পূর্বাভাসও কিন্তু আবহাওয়া অধিদপ্তর দিয়েছে, যে পাহাড়ি এলাকাগুলো থেকে যাতে সাধারণ মানুষজন সরে আসে। কক্সবাজারে কিন্তু আজকে প্রাণহানির ঘটনা ঘটছে, রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। সব মিলে বলা চলে চট্টগ্রাম, কক্সবাজার মানে চট্টগ্রামে যে অঞ্চলগুলো আছে, পাহাড়ি অঞ্চল এবং চট্টগ্রাম শহর, সব জায়গায় একেবারে বৃষ্টিতে এবং ঝড়ো হাওয়ার মধ্যে যে একটা বিষয়, সেটার কারণে কিছুটা বৈরী পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বৃষ্টিপাতের এবং জলাবদ্ধতার কারণে যেহেতু আজকের দিনটা পার হয়ে গেছে, আগামীকাল হয়তোবা যদি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে সাধারণ মানুষ এবং কর্ম তাদের প্রভাবিত করতে হবে। অতিবর্ষণে একেবারে নাজুক অবস্থা। ধন্যবাদ জুবায়েদ আপনাকে। 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর দেশি অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্দকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব 3। 5 আগস্ট 2024 দুপুর থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয় উল্লাসে সারা দেশ, কিন্তু সেই সময়ই ঢাকার অদূরে আশুলিয়ায় ঘটে যায় নৃশংস ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে দেখা যায় ভ্যানে মরদেহের কয়েক স্তূপের উপর গুলিবিদ্ধ আরও একজনের মরদেহ ধানের বস্তার মতো ছুঁড়ে ফেলা হচ্ছে। ভিডিওটি নিয়ে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সাইটের পাশাপাশি অনুসন্ধান চালায় যমুনা টেলিভিশন। বেরিয়ে আসে ঘটনায় জড়িতদের পরিচয়। দেখা যায় মরদেহ ব্যানার দিয়ে ঢেকে দেওয়ার সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তৎকালীন ডিবি পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। ঘটনার পরই গা ঢাকা দেন অভিযুক্ত পুলিশের এই কর্মকর্তা। গোয়েন্দা নজরদারির পর ভোরে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করা হয় তাকে। আপনার ওই এলাকায় আত্মগোপনে ছিলেন, তো আমরা তাকে বিভিন্ন ছায়াতন্ত্র এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার নিজ বাসার এলাকা থেকে একটি বাসার এলাকা থেকে তাকে আমরা ধরতে সমর্থ হই। র্যাব জানায় 5 আগস্টের নৃশংস ঘটনায় আরাফাতে সম্পৃক্ততা পাওয়া গেছে। সাবেক ইন্সপেক্টর আরাফাত, যিনি ওই ক্রাইম সিনে ওই সময় উপস্থিত ছিলেন এবং তার সংযুক্ততা পাওয়া গিয়েছে এবং তাকে আমরা ধরতে সক্ষম হই। গতকাল রাতে র্যাবের একটি যৌথ দল আফতাবনগর এলাকা থেকে, ঢাকার আফতাবনগর এলাকা থেকে আজকে ভোরের দিকে তাকে আমরা ধরতে সক্ষম হই। এদিকে একই ঘটনায় বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই ঘটনায় শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগও দায়ের করা হয়। সেখানেও রয়েছে ইন্সপেক্টর আরাফাত হোসেনের নাম। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছাত্রদের উপর রামদা নিয়ে আক্রমণের ঘটনায় জড়িত লিটন আকন্দ ও তার 2 সহযোগীকে যাত্রাবাড়ির গোপন আস্তানা থেকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে আক্রমণে ব্যবহৃত 4টি রামদা, গান পাউডার ও বিপুল পরিমাণ মাদক। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ছাত্র আন্দোলনে মোহাম্মদপুর আদাবর এলাকায় নিহত, আহত ও নিখোঁজদের তালিকা প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন। দুপুরে মোহাম্মদপুরের বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে এক স্মরণ সভায় এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় মোহাম্মদপুর আদাবর এলাকায় 22 জন নিহত,
227 জন আহত ও নিখোঁজ 2 জনের নাম প্রকাশ করা হয়। নিহতদের নাম প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের মোহাম্মদপুর থানার সংগঠক ফাইয়াজ ফিরোজ। সেখানে উপস্থিত ছিলেন হতাহতদের পরিবারের সদস্য এবং আহত আন্দোলনকারীরাও। এ সময় যথাযথ ট্রাইব্যুনালে গঠন করে দোষীদের বিচারের দাবি জানানো হয়। সেই সাথে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, তাদের নামে বিভিন্ন সড়কের নামকরণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিও জানানো হয়। অবিলম্বে এমন একটা কমিশন, এমন একটা কর্তৃপক্ষ চাই যারা আমাদের সমস্ত শহীদের তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে করবেন। একজন শহীদ তারা যাতে তালিকা থেকে বাদ না যান। প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাবেন এবং তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করবেন। প্রত্যেকটি আহত লড়াকু যোদ্ধার কাছে যাবেন, তাদের সমস্ত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবেন। এখনো অনেক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণঅভ্যুত্থানের বিজয় সুসংহত করতে হবে। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শ্রমিক অসন্তোষ সহ বিভিন্নভাবে আওয়ামী লীগের সদস্যদের দিয়ে ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন শেখ হাসিনা। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর স্বদেশ প্রত্যাবর্তনে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা দেয় বিভিন্ন সাংবাদিক সংগঠন। সাংবাদিকদের ভালোবাসা আর স্মৃতিচারণে উঠে আসে বিগত দিনগুলোতে আন্তর্জাতিক পরিসরে তাঁর ভূমিকা। তাতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে গত 15 বছরে অনেকেই দেশ ছাড়া হয়েছেন। প্রবাসেই তারা গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করেছেন। মুশফিক ইজ এ হিরো আমাদের কাছে, এই দেশের মানুষের কাছে। মুশফিক এবং মুশফিকের সঙ্গে আরো অনেকে এই দেশে থাকতে পারেনি এই ফ্যাসিবাদী হাসিনার অত্যাচারের নির্যাতনের কারণে। তারা লড়াই করেছে বাইরে গিয়ে, আমরা লড়াই করেছি ভেতরে, এবং বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। বিএনপি মহাসচিব বলেন, সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, সেটি রুখতে হবে। সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করব সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে, বাংলাদেশকে সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এর আগে সকালে প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সব ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা, এবং আজকে আপনারা জানেন ব্যাংকে টাকা পয়সা নাই, আজকে ঋণের দায়ে আমরা জর্জরিত। এখনো দেখেন আমাদের স্বৈরাচার রয়ে গেছে, এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে পরিচালনা করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বাংলাদেশের বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনার, মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বর্ষা মৌসুম শেষ, অথচ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শুধু সেপ্টেম্বর মাসের 12 দিনেই কমপক্ষে 20 জন প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, যদি তাপমাত্রা ও আর্দ্রতা বাড়তে থাকে তাহলে এডিস মশার বিস্তার ঠেকানো কঠিন হবে। কেননা থেমে থেমে হওয়া বৃষ্টি মশার প্রজনন বৃদ্ধি করে। আশঙ্কা, সেপ্টেম্বর অক্টোবরে ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গু। মাদারীপুরের বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র সাজিদ আব্দুল্লাহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাউদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। প্রচণ্ড জ্বরের সাথে বমি, মাথা ব্যথা।
জ্বর শুরু হওয়ার থেকে মাথা ব্যথা, মাথা ঘোরান, তারপরের দিন থেকে বমি হইতো, এখন বমিটা নাই এবং মাথা ঘুরায় একটু, মোটামুটি এখন একটু সুস্থ মনে হইতেছে। বাচ্চার কন্ডিশন অনেক খারাপ ছিল, বাট এ কারণে আমরা পরশুদিন রাত 1:30টার সময় নিয়ে আসছি হসপিটালে। ওর কন্ডিশন খুবই খারাপ ছিল। তো আগে অনেক প্রচুর পরিমাণে মাথা ব্যথা, ওর পেটে ব্যথা, জ্বর 102-এর উপরে ছিল। এখন জ্বরটা কম, বাট প্লেটলেটটা কমে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গু। সরকারি বেসরকারি সব হাসপাতালেই প্রচুর রোগী। প্রচণ্ড জ্বর নিয়ে হসপিটালে যাই, ডেঙ্গু টেস্ট করে পজিটিভ আসে। ডাক্তার বলছে যে খাওয়া তো কিছু যাবে না, ওই রকম আপনি শুধু তরল জাতীয় যেগুলো খাবার আছে এগুলো খেতে হবে। শরীর, মাথা, ব্রেন সমস্ত মানে অ্যাটাক হয়ে গেছিল, কোনো কিছু খাদ্য খানা ভিতরে ঢুকতেছিল না। পরীক্ষাটা নিতেছে আর ওর প্লাটিংটা দেখতেছে কি অবস্থা আছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু হলে আতঙ্কিত হবার কিছু নেই। প্যারাসিটামল জাতীয় ঔষধ এবং প্রচুর পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ তাদের। পর্যাপ্ত খাবার দাবার খাবে, কোনো আতঙ্কিত হবে না। জ্বর বেশি হলে গামছা ভিজাই নিয়ে আমরাকে যেটাকে বলে টেপি ডিসপেন্সিং গা মুছে নিয়ে জ্বরের মাত্রা কমায় রাখতে হবে। কীটতত্ত্ববিদরা বলছেন এডিস মশা নিয়ন্ত্রণে শুধু ওষুধ ছেটানো নয়, বরং নিতে হবে সম্মিলিত ও বিজ্ঞানসম্মত পদক্ষেপ। মশার বংশবিস্তার রোধে শুধু বর্ষা মৌসুম নয়, বছর জুড়েই গ্রহণ করতে হবে পদক্ষেপগুলো। 700 জন মারা গিয়ে আমাদের একটা নতুন সরকার যদি দিতে পারে, তাহলে আমার 1700 জন লোক মারা গেল ডেঙ্গুতে, তারা কেন একটা বড় ধরনের চেঞ্জ আনতে পারে না ইন টার্মস অফ ডেঙ্গু কন্ট্রোল? এটা আসা উচিত। আমি মানে মনে করি যে এই ব্যাপারেও আসলে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন ওনাদের মানে সক্রিয়ভাবে বিবেচনা করা উচিত পুরো ইস্যুগুলা। কীটতত্ত্ববিদদের আশঙ্কা অক্টোবরে এডিস মশার প্রজনন আরও বাড়বে, তাতে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের দিকে গড়াতে পারে। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে বিএনপির স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত 30 জন। ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন। বিকেলে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষে টুঙ্গিপাড়া রওনা হন নেতাকর্মীরা। যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সাথে বিবাদ হয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি, তার স্ত্রী, গোপালগঞ্জ মহিলা দলের সভাপতি রওশনারা রত্না, গণমাধ্যম কর্মী সহ কমপক্ষে 30 জন আহত হন। হাসপাতালে মারা যান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সব আপনারা দেখেন যে কিভাবে আমাদের উপরে অ্যাটাক করছে। আমার গাড়িটারে পুরো আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সন্ধ্যা 7টায় জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় এই ঘটনা ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় 255 আপ লোকাল ট্রেনটি জামালপুর স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনে আগুন দেখে চালককে জানানো হয়। ট্রেনটি থামানোর পর আগুন নেভাতে কাজ করে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়রা। ইঞ্জিনে অতিরিক্ত গরমের কারণে আগুন লাগে বলে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ময়মনসিংহ থেকে আরেকটি ইঞ্জিন আসার পর সেটিকে সংযোগ করে ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানানো হয়েছে। ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে আগুনটি ধরেছে। লোকজন, হকার, দোকানদাররা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরবর্তীতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস জামালপুর এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা আমাদের, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বলা যাবে ক্ষয়ক্ষতি উদ্ধারের পরিমাণ তা জানা যাবে। আমরা ফায়ার সার্ভিস সিভিলেন্সের জীবনের ঝুঁকি নিয়ে আমরা দ্রুত আগুনটা নিবন্ধন করি। দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও 26 বাংলাদেশি। শুক্রবার বিকেলে আরব আমিরাত থেকে ভারত হয়ে দেশে ফেরেন তারা। এ নিয়ে 4 দফায় আমিরাত থেকে 57 জনই দেশে ফিরলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় গ্রেফতার হয়েছিলেন এই বাংলাদেশিরা। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে বিভিন্ন মেয়াদে শাস্তি পাওয়া 57 বাংলাদেশিকে ক্ষমা করে আমিরাত সরকার। প্রথম ধাপে গত শনিবার দেশে আসেন 14 জন। কেউ উচ্ছ্বাসে উদ্বেলিত,
কারো চোখে আনন্দ অশ্রু। এ যেন আবেগের এক মিশ্র অভিব্যক্তি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা এই বাংলাদেশিরা কদিন আগেও বন্দী ছিলেন সংযুক্ত আরব আমিরাতের কারাগারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় গ্রেফতার হন তারা। দেশে ফিরে সবার চোখে মুখে মুক্তির আনন্দ। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মায়ের কোলে ফিরে এসেছি, আমাদের মাতৃভূমিতে ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ ডাক্তার ইউনূস স্যারকে অনেক অনেক ধন্যবাদ। 21 তারিখে আমাদেরকে 3 জনকে 25 বছর করে সাজা দিয়ে দিছে, আর বাকি তারাকে 10 বছর করে সাজা দিছে। মায়ের বুকে ফিরতে পেরেছি, আর আমরা চাই আমাদের সহযোগিতা ভাই যারা আছে বন্দী, ওনারাও মায়ের বুকে ফিরো। এখানে বাংলাদেশে পাখির মতো মানুষ গুলি করে হত্যা করা হচ্ছে, সেখানে তো আমরা টাকার দিকে চেয়ে থেকে করে লাভ নেই। কী হবে না হবে সেগুলি পরে। গ্রেফতারের পর দ্রুততার সাথেই সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় দেশটির ফেডারেল আদালত। পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অনুরোধে সবাইকে ক্ষমা ঘোষণা করেন আমিরাতের প্রেসিডেন্ট। প্রথম দফায় 14 জন দেশে পৌঁছান গেল শনিবার। তারা যে আসছেন আমরা আগে শিডিউলটা পেয়েছি এবং আমরা কিন্তু তাদের ফ্যামিলির সাথে সবার সাথে যোগাযোগ করেছি টেলিফোনেছি, এবং তাদের যাওয়ার বিষয়ে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করছি। যদি কোনো সমস্যা হয় আমরা সেই সমস্যাগুলো তাদেরকে সহযোগিতা করছি। আমরা যে পরিবহন সহায়তা এবং জরুরি খাবার সহায়তা দিয়েছি, এবং ব্র্যাক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মিলে যৌথভাবে এদেরকে রিইন্টিগ্রেশনের জন্য আমরা চেষ্টা করব, যাতে দেশে এরা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি বা পুনর্বাসনের জন্য আমরা চেষ্টা করে যাব। দেশে ফেরা এই প্রবাসী বাংলাদেশিরা জানান একেবারে নিঃস্ব অবস্থায় দেশে এসেছেন তারা। আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার দাবি তাদের। আমরা যারা এই মিছিলের জন্য কারাবরণ করে নিঃস্ব হয়েছি, তাদের জন্য আপনি আশা করি কোনো একটা কিছু করার সুযোগ করে দিবেন। নো এন্ট্রিটা উঠা দেয়, তাহলে আমরা যেমন আমি ইঞ্জিনের ব্যবসা করি, আমার অনেক 3-4 লাখ দামের ওইখানে মাল রয়েছে। আমাদের ডিপোর্টটা যেন দুবাইয়ের উঠিয়ে নেই, আমরা যেন আবার যেন যেতে পারি। এ নিয়ে আরব আমিরাতে গ্রেফতার 57 বাংলাদেশি সবাই দেশে ফিরলেন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে বের হয় জশ্নে জুলুস। মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা থেকে বিশেষ এই শোভাযাত্রা বের হয়। রং বেরঙের ব্যানার পোস্টার নিয়ে জুলুসে যোগ দেন হাজার হাজার মানুষ। প্রিয় নবীর জন্মদিন ও ওফাত দিবস সামনে রেখে ছিল এই আয়োজন। প্রতি বছরের মতো এবারও মিলাদুন্নবী 2 দিন আগে এই জুলুসের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সকাল থেকেই হাজারো মানুষের সমাগম ঘটে মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সামনে। এখান থেকেই আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহের নেতৃত্বে শুরু হয় জশ্নে জুলুস। গায়ে সুগন্ধি আতর মেখে কেউ পায়ে হেঁটে, আবার কেউ বাহারি যানবাহনে চড়ে ব্যানার পোস্টার হাতে যোগ দেন জশ্নে জুলুসের শোভাযাত্রায়। প্রদক্ষিণ করেন রাজধানীর বেশ কয়েকটি সড়ক। বিরামহীন পথ চলায় যেন ক্লান্তি নেই কারো। এই নবী যদি না হইতে দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করতেন না, যার কারণে এই খুশিতে আমরা আনন্দিত এবং ঈদে মিলাদুন্নবী বানাই। ঈদের থেকে বড় ঈদ ঈদে মিলাদুন্নবীর জুলুস। আজকে নবীর জন্মদিন, নবী না আসলে এই কিছু হইতো না, আমরা কিছুই পাইতাম না। যেই নবীর মাধ্যমে দিয়ে ধর্ম পেয়েছি, রোজা পেয়েছি, সবকিছু পেয়েছি, তো সেই নবীর আগমনকে অবশ্যই আমরা খুশি। মহানবীর আগমনের এই দিনকে ঘিরে ঐক্যবদ্ধ হবে পুরো মুসলিম বিশ্ব, ছড়িয়ে পড়বে শান্তির বার্তা, এমন প্রত্যাশা শোভাযাত্রায় অংশ নেয়া মুসল্লিদের। আমাদের নির্দেশনা অনুসারে একটি মানবিক রাষ্ট্র চাই, যেখানে আমরা সবাই মিলে মিশে সমৃদ্ধির পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটা কিন্তু নবীর জন্মদিন যে কেন্দ্র করে যে আজকে হচ্ছে, আসলে এটাকে শান্তির বার্তা। আমরা চাচ্ছি দেশের শান্তি, এই অনুভবকে আমার নবীর আদর্শই সবাই শান্তি এক হয়ে আমাদের কাজ করি। 1974 সাল থেকে ঈদে মিলাদুন্নবীর 2 দিন আগে আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে প্রতি বছর পালিত হয়ে আসছে এই জশ্নে জুলুসে। এই ট্রাস্টের আয়োজনেই সোমবার জশ্নে জুলুসে হবে চট্টগ্রামে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে পৃথিবীর বুকে ধরাধামে তাশরিফ এনেছিলেন, এই দিনে 12 রবিউল আউয়াল আমরা তাকে স্বাগত জানিয়ে তার আগমনকে সুসংবাদে আমরা খুশি হয়ে এই অনুষ্ঠানগুলো করে থাকি।
শোভাযাত্রাটি মোহাম্মদপুরের শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ গেট, মোহাম্মদপুরের বাস স্ট্যান্ড হয়ে আবারও কাদেরিয়া তৈবিয়া আলিয়া মাদ্রাসার সামনে এসে শেষ হয়। জুমার নামাজের পর অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পাহাড় ধসের পর বন্যা, প্রায় 1 বছর ফসলের ঘাটতি, দুর্গম হওয়ায় এলাকায় যেতেও সময় লাগে 3 দিন। তাই বান্দরবানের থানচি উপজেলার রিমাক্রি ইউনিয়নে কাটেনি খাদ্য সংকট। সীমান্ত ঘেঁষা দুর্গম একটি ইউনিয়নে 152 পরিবারের কাছে গিয়েছিল টিম যমুনা। সহকর্মী বাটিং মার্মাকে সাথে নিয়ে বাস্তব সেই পরিস্থিতি দেখে এসেছেন সহকর্মী আখলাকুস সাফা, ক্যামেরায় ছিলেন নাহিদ হোসেন। সীমান্ত লাগোয়া জনপদ মেনহাতপাড়া, ম্রো আর মারমা মিলে 16টি পরিবারের বাস সেখানে। এক এক পরিবারের সদস্য গড়ে 7 জন। এই ঘরে খাবার মতো এখন আর এক মুঠো চালও নেই, তাই কয়েক পরিবারের রান্না হয় একই সাথে, সেটি ভাগে যোগে খান সবাই। এভাবেই কোনো রকম খেয়ে যাচ্ছে দিন। 2 মাস আগে পরিস্থিতি ছিল আরো ভয়াবহ। কিছুই নাই, বাসকুরু খেতে, যে বাসকুরু নিয়ে সিদ্ধ করে ওটাই খায় বলে লবণ চালের সাথে মিশে চাল 1 পাওয়া দিয়ে দেবো 7 জনের, যে আবার বাসকুরু দিয়ে কি বলে ওটাই লবণ দিয়ে দিবে, ওটাই দিয়ে খায়। আরেক পরিবার 12 সদস্যের, তাদের কি অবস্থা? এইটুকু চালে আর কতদিন হবে? আজকে একবার, কালকে একবার, এই সারা নেই বলে। সীমান্তবর্তী মেনহাতপাড়া থেকে এখন আমরা যাচ্ছি ভুলুপাড়ায়। যেতে সময় লাগছে এই পাহাড়ি পথে 1 থেকে 1.5 ঘন্টা। সেখানেও আছে তীব্র খাদ্য সংকট, যেটা 2 মাস আগে ছিল আরও বেশি। ম্রো অধ্যুষিত বুলুপাড়ায় 12 পরিবারের সদস্য 90 জন। পাড়ার কারবারির ঘর এটি। জুম থেকে আধা পাকা ধান কেটে তা শুকিয়ে ঠেকিতে ভাঙিয়ে এখন দ্রুত খাবারের ব্যবস্থা করছেন। একবার খায় বাস কুমড়া, এটা চাও 2 কেজি 1 পাওয়া দিছে, আর এটা বাছকুম খায়। আরেক ঘর রনি ম্রোর। ছোট সন্তান নিয়ে খাদ্য কষ্টে কেটেছে তাদের দিন। পরের দিনগুলো কিভাবে কাটবে জানেন না তারা। মোটামুটি খেতে পারছি, 4 দিন পরে আবার খাইতে পারবো না, যে চাল নেই, রেশন নেই ওতে এখানে। একই ইউনিয়নের পানঝিরি পাড়ায় আরেক পরিবারের একই দশা। এক ঘরে 12 জন, দৈনিক শুধু চালই লাগে 7 কেজি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতি পরিবারে 25 কেজি করে চাল দিয়েছিল। 4 দিন পর এখন আছে মাত্র 5 কেজি। 7 কেজি 7.5 কেজি প্রতিদিন লাগে। এখানে চাল আছে কত? 5 কেজি 5 কেজি 6 কেজি থাকবো, এখানে 5-6 কেজি থাকবো। কোয়াইংখং পাড়ায় 33 পরিবারের সদস্য 214 জন। শিক্ষার্থীদের ছাড়া এর আগে তাদের খবর নেয়নি কেউ। খাদ্য সংকট নিয়ে একটি সংবাদের পর রেমাক্রির 4টি পাড়ায় 65 পরিবারকে খাবার দিয়েছিল উপজেলা প্রশাসন। তা দিয়ে চলেছে মাত্র 3 দিন। বন্যার সময় তাদের কাছে হয়তো খাবার ছিল, কিন্তু তারা যাতায়াতের জন্য বা যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা এক পাড়া থেকে আরেক পাড়া যেতে পারেনি। সেই বিষয়টাও আমাদের মাথায় আসছে। আপনারা জানেন যে জলবায়ুর পরিবর্তন, তো অনেক কিছুই পরিবর্তন হয়। নিজেদের খাদ্য জোগাতে জুমঘরে ব্যস্ত পাওয়াইং ম্রো। 3 ভাগের 1 ভাগ ধান তার নষ্ট হয়েছে এবারের অতিবৃষ্টিতে। চাল তো 3 বস্তা আমরা খাইছি, 3 বস্তাতে 90 হাড়ি দিতে হবে, মানুষকে ধার দিতে হবে। হ্যাঁ। কোনোটা আধা পাকা, কোনোটা এখনো কাঁচা, এমন ধানই দেখা যায়নি। কোনোটা উঠাতে সময় লাগবে আর 15 দিন, কোনোটা 20 দিন, কোনোটা মাসখানেকের মতো। কিন্তু এই সময় পর্যন্ত খেয়ে তো থাকতে হবে মানুষকে। জুম যারা চাষ করেন তারা 1 মৌসুমের ফসল পরের মৌসুম পর্যন্ত মজুত করে রাখতে পারতেন, কিন্তু গেল বছরের বন্যা আর পাহাড় ধসে পরিস্থিতি এমন হয় এবছর ভুগতে হয়েছে খাদ্য সংকটে। দুর্যোগের পর পরার কাপড়ও নেই অসহায় এই মানুষগুলোর। তাদের কাছে ত্রাণ বস্ত্র তুলে দিয়েছে হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন। খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বস্ত্রগুলো আসলে সমস্যা এখানে। ওদের এগুলো প্রচুর চাহিদা নাই, ওদের জন্য কেউ বলার মতো নাই। তীব্র সংকটের সময় অসহায় মানুষগুলোর কাছে খাদ্য পৌঁছে দিয়েছিল শিক্ষার্থীরা। তাদের চাওয়া এই সংকটের টেকসই সমাধান হোক। মৌলিক অধিকারগুলো সেটা দীর্ঘমেয়াদী একটা প্রসেসের মাধ্যমে একটা ওইটা তাদের দোরগোড়ায় পৌঁছাতে পারে মতো সে ব্যবস্থা করা উচিত। বান্দরবান থেকে থানচি, তারপর পাহাড়ি এই নদী পথে যেতে হয় রেমাক্রি, বড় মোদক, আন্ধারমানিক, পানঝিরি, লিকরি, তারপর বুলুপাড়া। যে ফিরে আসতে আমাদের সময় লেগে গেছে 4 দিন। আর পুরোটা পথ যেতে হয় এই ইঞ্জিন চালিত নৌকা নিয়ে।
যারও খরচ 20,000 টাকা। সেই হিসেবে ওই পর্যন্ত কেউ যদি 1 কেজি চাল পৌঁছাতে চান সেক্ষেত্রে খরচ আছে প্রায় 300 টাকা। এই অসহায় মানুষগুলোকে কেউ যদি খাবার জোটাতে চান তাদেরকে যোগাযোগ করতে হবে স্থানীয় বিজিবি ক্যাম্পে। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, রেমাক্রি, বান্দরবান। প্রথমে নানা চাপ আর ভয়ভীতি, এরপর রাষ্ট্রদূত হওয়ার প্রস্তাব কিংবা আর্থিক প্রলোভন, কোনো কিছুই টলাতে পারেনি একজন সাংবাদিককে, যিনি উত্তর খুঁজেছেন আর আন্তর্জাতিক মঞ্চে কেবল প্রশ্ন করেছেন, গণতন্ত্র ও মানবাধিকারের ইস্যুতে কথা বলেছেন। বলছি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর কথা। 1 দশক পর দেশে ফিরেছেন তিনি। তার মতে বিগত সরকারের দানব হয়ে ওঠার নেপথ্যে দায় আছে বাংলাদেশের গণমাধ্যমের। মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী এই সাংবাদিকের প্রত্যাশা নতুন বাংলাদেশ হবে গণতন্ত্র আর সাম্যের। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। Quietly crushing a democracy, millions on trial in Bangladesh. এক একটি প্রশ্ন যেন আশা আর সম্ভাবনা। বিরোধী রাজনৈতিক দলগুলোর মতে যখন বাংলাদেশে বাকস্বাধীনতা শূন্য, গণতন্ত্র আর মানবাধিকারহীনতায় দেশ, তখন আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদী আচরণের বিপরীতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে কিংবা জাতিসংঘ মহাসচিবের দপ্তরে বারবার একজন প্রশ্নকর্তা পশ্চিমাদের মনোভাব জানতে চান। What is your position about Professor Yunus? তিনি মুশফিকুল ফজল আনসারী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা এই সাংবাদিক 2015 থেকে নির্বাসিত। বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে প্রিয় বাংলাদেশে ফেরেন। যমুনার মুখোমুখি হয়ে তিনি জানান তার এই প্রশ্ন করাই যেন কাল হয়েছিল তার পরিবারের জন্য। সরকার প্রধান থেকে শুরু করে তখন তারা খুব আমার উপরে ক্ষিপ্ত হয়েছে এবং তারা আমার মাকে নিয়ে আসবে এবং আমার বাসার চতুর্দিক ব্যারিকেড দিয়ে দিয়েছে। মাকে থাকতে হয়েছে সিলেটে পাসপোর্ট জটিলতার কারণে স্বাভাবিকভাবে, এবং আমার বাবাকে থাকতে হয়েছে লন্ডনে, এবং আমার মা বাবার দেখা নাই প্রায় 8-9 বছর। তো আমি মাকে দেখতে এসেছি, মা এখানে থাকেন। আমাদের ফ্যামিলির সবাই একই পরিস্থিতির শিকার, যারা চাকরি বাকরি করেন সেখানে হেনস্থার শিকার। তারপরে অব্যাহতভাবে চা খাওয়ার দাওয়াত ছিল গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। ভয়ভীতি যখন কাজে দেয়নি তখন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন রাষ্ট্রদূত হবার প্রস্তাবও দিয়েছিলেন বলে জানান জাস্ট নিউজ বিডির এই সম্পাদক। আমি এটা মিশন হিসেবে নিয়েছি যে নো ম্যাটার হোয়াট, এবং আমি আমার আদর্শ থেকে বিচ্যুত হব না। আমাকে রাষ্ট্রদূতের প্রস্তাব দেওয়া হয়েছে, টাকার প্রস্তাব আপনারা অনেক পাবলিকলি দেখেছেন। ডক্টর তখন মোমেন গিয়ে আমার সামনে গিয়ে বলেছে, আমি তাকে আমার কথা বলতে ইচ্ছে করি। প্রথমত তারা চেয়েছে নির্যাতন করে, তারপরে তারা চেয়েছে সুবিধা দিয়ে পারচেজ করে। নিষেধাজ্ঞা কিংবা 2024-এর নির্বাচনের পূর্বাপর ঘটনা বিশ্লেষণে নিয়মিত প্রশ্নে মুশফিকুল ফজল আনসারী জানতে চাইতেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে। নির্বাচন হয়ে যাবার পরও নানান পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার ছিল তার প্রশ্নে। ডেমোক্রেসিকে, হিউম্যান রাইটসকে আপহোল্ড করার ক্ষেত্রে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেই ইনিশিয়েটিভগুলো তারা নিয়ে থাকে। তারা প্রায় বলে এটা বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন তারা দেখতে চায়, এবং জনগণের ইচ্ছার প্রতিফলনই বাংলাদেশে ঘটেছে। অনেকে মনে করতে পারেন যে যুক্তরাষ্ট্র এটি করে দিয়েছে। নো ওয়ে। এটি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য নির্ধারণের জন্য তারা এগিয়ে এসছে এবং ফ্যাসিস্ট স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তারা তাড়িয়ে দিয়েছে। দেশে আর প্রবাসের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে মুশফিকুল ফজল আনসারীর মতে বাংলাদেশের গণমাধ্যম বিগত সরকারকে দানবীয় হয়ে উঠতে সাহায্য করেছিল। বর্তমানে পেশাদারিত্ব বজায় রেখে মুক্ত সাংবাদিকতায় আস্থা রাখতে চান তিনি। আমি মুক্ত মতে বিশ্বাস করি, যেমন সেই জন্য আমি আমার বিরুদ্ধেও যদি কেউ বলে আমি সেটাকে সাদরে গ্রহণ করি। এটার জন্যই ফাইট করছি। সব প্রতিষ্ঠানই থাকতে হবে, কিন্তু সেখানে পেশাদারিত্ব থাকতে হবে, পেশাদার লোক থাকতে হবে, এবং এগুলো কোনো প্রপাগান্ডা মেশিন হবে না। এবং এখনও যারা ষড়যন্ত্র করছে বিদেশের মাটিতে বসে, তাদের ক্রীড়নক হিসেবে কাজ করবে না। সেটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পরিবর্তিত পরিস্থিতিতে দেশে আপাতত সীমিত সময়ের জন্য এসেছেন তিনি। ফিরে যাবার পরও সাংবাদিকতা আর সাংবাদিকের সেই প্রশ্ন জারি রাখতে চান নানান পরিমণ্ডলেই। ফ্যাসিস্টদের পরিবর্তন এরকমই হয়, ফ্যাসিস্টরা এরকমই পালিয়ে যায়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নতুন পাওয়া স্বাধীনতা যদি কোনো শকুন থাবা দেয় তাহলে আবারও দেশের ছাত্র জনতা এক হয়ে তা মোকাবেলা করবে, এই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম।
বিকেলে পঞ্চগড়ের মকবুলুর রহমান সরকারি কলেজের বটতলায় ছাত্র জনতার সাথে মত বিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। সার্জিস বলেন, এতদিন অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়কে। ভবিষ্যতে এমন বৈষম্য হলে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন সার্জিস। আরও বলেন, সারা দেশের আনাচে কানাচে যে সমস্যা রয়েছে তা জানতেই জেলায় জেলায় মত বিনিময় করছে কেন্দ্রীয় সমন্বয়করা। কালো শকুন যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আঁকড়ে ধরার থাবা দেওয়ার চেষ্টা করে, তাহলে এই পঞ্চগড় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সেই শকুনকে চিরে উপড়ে ফেলতে হবে। সংযত হয়ে না চললে পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা হবে বাংলাদেশের পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের মতো। রাজ্য জুড়ে চলমান আন্দোলনে হামলার অভিযোগে পুলিশ বাহিনীকে সতর্ক করে এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার উত্তর 24 পরগনায় বিজেপির এক প্রতিবাদ সমাবেশে তিনি অভিযোগ করেন, আন্দোলন দমাতে বিরোধী নেতাদের নানাভাবে হয়রানি করছে মমতার পুলিশ। তা না থামালে এই বাহিনীর পরিণতি হবে বাংলাদেশের পুলিশের মতো। শুভেন্দু বলেন, বাংলাদেশের বহু দাপুটে পুলিশ কর্মকর্তা যেভাবে পালিয়ে বেড়াচ্ছে, সেভাবেই পালিয়ে বেড়াতে হবে পশ্চিমবঙ্গ পুলিশকে। পদত্যাগের ইচ্ছা প্রকাশ করার পরও ক্ষমতা না ছাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে খুব বড় দাপুটে পুলিশ অফিসার ছিল, নাম তার হারুন। ওর অবস্থাটা কি হয়েছে ইউটিউবে গিয়ে একবার দেখে আসবেন। এই অবস্থায় যাতে পড়তে না হয় তার জন্য এখন থেকে কাজকর্ম ভাষা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।